বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী ফল নির্ধারণের সিদ্ধান্ত। চলতি বছরে করোনার ভ্যাকসিন আসতে পারে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সমবন্টন নিশ্চিতে সব দেশের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান। উইঘুরদের সঙ্গে চীনের আচরণের নিন্দায় 39 দেশ। হংকং এর বেইজিং নীতিরও কড়া সমালোচনা। কঠোর অভিবাসন আইন শিথিল করল ইতালি। সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির জনপ্রিয় নেতা মাত্তেও সালভিনি। জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কার করে 2 বিজ্ঞানীর নোবেল জয়। তাদের উদ্ভাবিত প্রযুক্তিটি জীবন ও বিজ্ঞানের উপর যুগান্তকারী প্রভাব ফেলেছে বলে মন্তব্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত তৈরির অপচেষ্টার অভিযোগ এনে ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের। বিনা উস্কানিতে আক্রমণ ও অভিযোগ করার প্রবণতা বন্ধ করার আহ্বান। শব্দের চেয়ে 8 গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। রুশ নৌবাহিনীর সাবমেরিন ও স্থলযানের সঙ্গে এসব ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা। ওয়ানডে সিরিজের 3 অধিনায়ক তামিম, মাহমুদুল্লাহ শান্তর। আগামী রোববার শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবং ফরাসি ওপেনের সেমিতে রাফায়েল নাদাল। পুরুষ এককে রজার ফেডারের সর্বোচ্চ 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার পথে এগোলেন আরও এক ধাপ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আর চিরাচরিত নিয়মে হচ্ছে না, তার বদলে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। গত 1 এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নেওয়ার কথা ছিল প্রায় 14 লাখ পরীক্ষার্থীর। কিন্তু দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষাও আটকে যায়। বছর প্রায় শেষ হয়ে আসায় এই পরীক্ষা নিয়ে উদ্বেগ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পরিস্থিতিতে কিভাবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় তা নিয়ে দফায় দফায় বৈঠক আর নানা পরিকল্পনা চলে। এক্ষেত্রে জেএসসি এসএসসির নম্বরকেও যে মূল্যায়নে আনা হতে পারে সেই ইঙ্গিত গত 30 সেপ্টেম্বর এক মতবিনিময় সভায় দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা যে নেওয়াই হবে না সেই সিদ্ধান্ত বুধবারই তিনি জানালেন। মহামারীর এই নজিরবিহীন পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর এই প্রথম পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নে যেতে হচ্ছে সরকারকে। চলতি বছরই করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। সংস্থাটির নির্বাহী পরিষদে এক বৈঠকে ভ্যাকসিন নিয়ে আসার এই কথা শুনিয়েছেন তিনি। এ সময় ভ্যাকসিন সহজলভ্য হলে এর সমবন্টন নিশ্চিত করতে সব দেশের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন গেব্রেয়েসুস। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া ছাড়াই টেড্রোস বলেন, আমাদের ভ্যাকসিনের প্রয়োজন হবে। আমার আশা চলতি বছরের শেষ হওয়ার আগে আমরা একটি ভ্যাকসিন পেতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্যোগ কোভিড-19 ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস কোভ্যাক্স ফ্যাসিলিটি পাইপলাইনে 9টি পরীক্ষামূলক ভ্যাকসিন রয়েছে। আগামী বছরের শেষের দিকে বিশ্বজুড়ে 200 কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স। দুদিনের বৈঠকে সংস্থাটির নির্বাহী বোর্ড বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় কৌশল নিয়ে আলোচনা করেছে। এ সময় জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটিকে সংস্কারের মাধ্যমে আরও শক্তিশালী করার আহ্বান জানায়।
শুরু থেকেই করোনা সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতার তীব্র সমালোচনা করে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামারীর ধাক্কা সামাল দেওয়ার পরিবর্তে সংস্থাটির বিরুদ্ধে চীন ঘনিষ্ঠতা এবং বেইজিংকে প্রশ্নের মুখোমুখি না করার অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। উইঘুর মুসলমানদের সঙ্গে চীনের আচরণের নিন্দা জানিয়েছে ৩৯টি দেশ। জাতিসংঘে মানবাধিকার সংক্রান্ত এক বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। একই সঙ্গে হংকংয়ের বেইজিং নীতিরও কড়া সমালোচনা করা হয়। তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি নেতৃত্বাধীন অন্তত ৩৯টি দেশ। একই সঙ্গে হংকংয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করছে তারা। জার্মানি নেতৃত্বাধীন ৩৯ দেশের এই আহ্বান ও উদ্বেগে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির বৈঠকে জার্মানির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ ৩৯টি দেশ উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানায়। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন বলেন, আমরা জিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতি এবং হংকংয়ের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। জিনজিয়াংয়ে বন্দি শিবিরে আটকে রাখা ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি চীন কোনো ধরনের শ্রদ্ধা দেখাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যদিও চীন বরাবরের মতো বলে আসছে, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সমালোচকরা চীনের এই দাবি নাকচ করে দিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ জিনজিয়াংয়ে জাতিসংঘের পর্যবেক্ষকদের অবিলম্বে, অর্থপূর্ণ এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রবেশাধিকার দিতে চীনের প্রতি আহ্বান জানান। জিনজিয়াংয়ে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য অভিযোগের মধ্যে ধর্মীয় স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ, ব্যাপক নজরদারি, বাধ্যতামূলক শ্রম এবং অনিচ্ছা সত্ত্বেও বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে। চীনের বিরুদ্ধে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন ও হংকংয়ের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়ে জার্মানি নেতৃত্বাধীন ৩৯ দেশ এক ঘোষণায় স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারী দেশগুলোর অধিকাংশই ইউরোপীয় ইউনিয়নের হলেও তাতে কানাডা, হাইতি, হন্ডুরাস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও রয়েছে। ৩৯ দেশের ঘোষণায় জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জ্যাং জুন বেইজিংয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেয়াই এই ঘোষণার লক্ষ্য। ঝ্যাং বলেন, তারা চীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য এবং রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। চীন দৃঢ়ভাবে এই বিরোধিতা এবং প্রত্যাখ্যান করে। এদিকে জিনজিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৩৯ দেশের ঘোষণার সমালোচনা করেছে কিউবা নেতৃত্বাধীন ৪৫টি দেশ। জিনজিয়াংয়ে চীনের নীতি নিয়ে ৩৯ দেশের ঘোষণাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে কিউবা নেতৃত্বাধীন দেশগুলো। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। অবশেষে শিথিল হলো ইতালির বহুল আলোচিত কঠোর অভিবাসন আইন। এখন থেকে অবৈধ অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে আর মোটা অঙ্কের জরিমানা দিতে হবে না। এছাড়া নিজ দেশে নিপীড়নের ঝুঁকি থাকলে এ ধরনের অভিবাসীদের ফেরতও পাঠাবে না ইতালি। ইতালির মন্ত্রিসভায় পাশ হয়েছে অভিবাসন আইনের এই সংশোধনী। 2018 থেকে 19 সালে মাত্র 14 মাসের ক্ষমতাকালে ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র ডানপন্থী নেতা মাত্তিও সালভিনি জারি করেছিলেন বিতর্কিত এই আইন। পুরনো নিয়মে সরকারি আদেশ অমান্য করে অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে $11,80,000 জরিমানা দিতে হতো, কিন্তু এখন তাদের জরিমানা কমিয়ে মাত্র $59,000 করা হয়েছে। নৌযানগুলোর যদি পতাকাবাহী দেশের সঙ্গে সমঝোতা থাকে বা সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করে, তবে এখন থেকে তাদের কোনো জরিমানাই গুনতে হবে না। এছাড়া অভিবাসী ও শরণার্থীদের যদি নিজ নিজ দেশে নির্যাতন বা অমানবিক আচরণের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, তবে তাদের বহিষ্কার করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইতালি। নতুন সংশোধনীতে বসবাসের বিশেষ অনুমতিপ্রাপ্ত অভিবাসীদের সাধারণ কর্মী ভিসা দেওয়ার নিয়মও সহজ করা হয়েছে। ইতালির ডেমোক্রেটিক পার্টি নেতা নিকোলা জিঙ্গারেত্তি এক টুইটে বলেছেন, সালভিনি ডিক্রি বা প্রোপাগান্ডা আর নেই।
আমরা অত্যধিক মানবিক ও নিরাপদ ইতালি চাই। তবে ইতালীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটিতে এখনো জনপ্রিয় নেতা মাত্তেও সালভিনি। তিনি বলেছেন, পাচারকারী ও অবৈধ অভিবাসীদের জন্য উন্মুক্ত বন্দর ফিরে এসেছে, আমরা তাদের প্রতিহত করব। অভিবাসন আইন শিথিলের বিরুদ্ধে শীঘ্রই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুজন বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের এমানুয়েল চারপেন্টায়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এদোনা। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে এই তিন রসায়নবিদের নাম ঘোষণা করেছেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানিয়েছে, জিন সম্পাদনার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে যৌথভাবে এবছর রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হলো। তারা যৌথভাবে জিন সম্পাদনার জন্য সবচেয়ে কার্যকরী যে প্রযুক্তিটি তৈরি করেছে তার নাম CRISPR বা Cas9 জেনেটিক ছুরি। এটি ব্যবহার করে গবেষকরা খুব সহজেই প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারেন। তাদের উদ্ভাবিত প্রযুক্তিটি আমাদের জীবন ও বিজ্ঞানের উপর যুগান্তকারী প্রভাব ফেলেছে। এটি অবদান রাখছে নতুন ক্যান্সার থেরাপিতে। এছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ নিরাময়ের স্বপ্নকে সত্য করে তুলতে পারে এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত তৈরির অপচেষ্টার অভিযোগ এনে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে চীন। বুধবার জাপানে অবস্থিত চীনা দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে আক্রমণ ও অভিযোগ করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার জাপান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সে সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়, পম্পেও বারবারই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শী কুসংস্কার পরিহার করে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ ও আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে। শব্দের চেয়ে 8 গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৮তম জন্মদিনে শব্দের চেয়ে ৮ গুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র জিরকনের সফল পরীক্ষা চালানোর সংবাদ পেয়েছেন তিনি। এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ পুতিনকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ শ্বেত সাগরের অ্যাডমিরাল গোরোশকভ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি ব্যারেন্টস সাগরের একটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেরাসিমভ। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন মাচ ৮ শব্দের চেয়ে ৮ গুণ দ্রুত গতিতে ৪৫০ কিলোমিটার অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। উড্ডয়নকালে এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২৮ কিলোমিটার এবং যাত্রার সময় ছিল ৪.৫ মিনিট। ক্ষেপণাস্ত্রটি গড়ে প্রতি সেকেন্ডে ১.৬ কিলোমিটার বা ঘন্টায় ৫,৭০০ কিলোমিটার অতিক্রম করেছে। তবে এর সর্বোচ্চ গতিবেগ মাচ ৮-এর বেশি, অর্থাৎ ঘন্টায় ৯,৫০০ কিলোমিটার পার হয়ে যাওয়ার কথা। ভ্যালেরি জেরাসিমভ জানিয়েছেন, পরীক্ষার সব ধাপ শেষে রুশ নৌবাহিনীর সাবমেরিন ও স্থলযানের সঙ্গে যুক্ত করা হবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো। এবার খেলার খবর। টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে জাতীয় পর্যায়ে কোনো দলে অধিনায়কত্ব করতে খুব একটা আগ্রহী নন মুশফিকুর রহিম। এবার ৩ দলের ওয়ানডে সিরিজের জন্য নেতৃত্ব দিতে ইচ্ছুক নন অভিজ্ঞ এই ক্রিকেটার, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহর পাশাপাশি তাই প্রস্তুতিমূলক এই সিরিজের আরেক দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার শেষ হওয়া ২ দিনের ২টি অনুশীলন ম্যাচের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। আগে বিভিন্ন সময় এই বাঁহাতি ব্যাটসম্যান নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৯ দল, এইচপি দল, বাংলাদেশি এ দল, বিসিবি একাদশকে। দলগুলির নামকরণ করা হয়েছে ৩ অধিনায়কের নামে। প্রতি দলের স্কোয়াডে রাখা হয়েছে ১৫ জন ক্রিকেটার, সঙ্গে ৩ জন করে আছেন স্ট্যান্ড বাই। করোনা ভাইরাস পরীক্ষার নেগেটিভ হওয়া সাপেক্ষে সব ক্রিকেটার ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাই থাকবেন জৈব সুরক্ষা বলয়ে। স্কোয়াডগুলির একটি উল্লেখযোগ্য দিক, ৩টি দলেই রাখা হয়েছে একজন করে বিশেষজ্ঞ লেগ স্পিনার। তামিম একাদশে আছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি, মাহমুদুল্লাহ একাদশে আমিনুল ইসলাম বিপ্লব ও শান্ত একাদশে রিশাদ হোসেন। আগামী রোববার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতি দল পরস্পরের বিপক্ষে খেলবে ২ বার করে। ফাইনাল ২৩ অক্টোবর। সব ম্যাচ হবে বীরপুর শেরেই বাংলা স্টেডিয়ামে। সব ম্যাচই দিন রাতের। দুপুর ১:৩০টায় শুরু হবে ম্যাচ। সব ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে। ফাইনাল টিভিতে সরাসরি সম্প্রচারের চেষ্টা চলছে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন এই স্পেনিয়ার্ড। প্যারিসের রোলা গারোয় বুধবার প্রথম সেটে প্রতিরোধ গড়ে তোলেন ১৯ বছরের তরুণ সিনিয়র, কিন্তু শেষ পর্যন্ত ৭-৪, ৬-৪, ৬-১ গেমে ম্যাচ জিতে নেন প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। আসরে এখনও কোনো সেট হারেননি এটিপি র্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা এই তারকা। শেষ চারে ৩৪ বছর বয়সী এই তারকার প্রতিপক্ষ দিয়েগো শোয়ার্টজামান। গত মাসে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এই আর্জেন্টাইনের কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাদাল। তবে রোলা গারোয় সেমিফাইনালে হারের রেকর্ড নেই নাদালের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী ফল নির্ধারণের সিদ্ধান্ত। চলতি বছরে করোনার ভ্যাকসিন আসতে পারে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সমবন্টন নিশ্চিতে সব দেশের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান। উইঘুরদের সঙ্গে চীনের আচরণের নিন্দায় ৩৯ দেশ। হংকংয়ের বেইজিং নীতিরও কড়া সমালোচনা। কঠোর অভিবাসন আইন শিথিল করল ইতালি। সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির জনপ্রিয় নেতা মাত্তেও সালভিনি। জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কার করে ২ বিজ্ঞানীর নোবেল জয়। তাদের উদ্ভাবিত প্রযুক্তিটি জীবন ও বিজ্ঞানের উপর যুগান্তকারী প্রভাব ফেলেছে বলে মন্তব্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত তৈরির অপচেষ্টার অভিযোগ এনে ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের। বিনা উস্কানিতে আক্রমণ ও অভিযোগ করার প্রবণতা বন্ধ করার আহ্বান। শব্দের চেয়ে ৮ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। রুশ নৌবাহিনীর সাবমেরিন ও স্থলযানের সঙ্গে এসব ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা।
ওয়ানডে সিরিজের 3 অধিনায়ক তামিম মাহমুদুল্লাহ শান্তর আগামী রোববার শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবং ফরাসি ওপেনের সেমিতে রাফায়েল নাদাল পুরুষ এককে রজার ফেদারের সর্বোচ্চ 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার পথে এগোলেন আরও এক ধাপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।